আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি ভালো আছেন সবাই। আমি কিছুদিন আগে আপনাদের সাথে এসইও ফান্ডামেন্টাল নিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম। এখানে হচ্ছে আমি এসইও বেসিক কিছু কনসেপ্ট নিয়ে জাস্ট প্রাইমারি একটা ডিসকাশন করেছিলাম। তো আমি সময় স্বল্পতার কারণে পুরো ডিসকাশনটা শেষ করতে পারিনি। এই জন্য হচ্ছে আমি আপনাদের জন্য আজকে আরেকটা ভিডিও হচ্ছে নিয়ে আসছি। জাস্ট প্রাইমারি ডিসকাশন যতটুকু বাদ ছিল ততটুকু নিয়ে আমি কিছু কথা বলবো। কোনো অ্যাক্টিভিটিস আর করবো না, কোনো টেকনিক্যাল কোনো কিছু দেখাবো না, জাস্ট কিছু ডিসকাশন আপনাদের সাথে শেয়ার করবো। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে এসইও মেইনলি হচ্ছে দুই প্রকার: লোকাল এসইও, ন্যাশনাল এসইও। আর হচ্ছে একটা আছে ইন্টারন্যাশনাল এসইও। ন্যাশনাল এসইও হচ্ছে একটা কান্ট্রি বেস এসইও আর কি, একটা কান্ট্রি একটা নেশনকে টার্গেট করে যখন এসইও করা হয় ওয়েবসাইটের জন্য। আপনার ওয়েবসাইটকে যখন একটা কান্ট্রির উপর বেস করে অপটিমাইজ করবেন, ওটাকে বলে হচ্ছে ন্যাশনাল এসইও। আর লোকাল এসইও হচ্ছে যখন আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করবেন একটা স্পেসিফিক লোকেশনের জন্য, সেটাকে তখন বলবে হচ্ছে লোকাল এসইও। আর ইন্টারন্যাশনাল এসইও এটা খুবই জটিল একটা ব্যাপার, খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার। আপনার যখন আলিবাবা, অ্যামাজন, আলি এক্সপ্রেসের মতো ওয়েবসাইট হবে, ঠিক ওই সময় হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য ইন্টারন্যাশনাল এসইওটা করতে হবে। তো তারপরে আছে হচ্ছে আপনার প্লেসের দিক দিয়ে এসইওকে হচ্ছে তিন ভাগ করা যায়, যেমন অফ পেজ, অন পেজ, টেকনিক্যাল। আর ইথিক্সের দিক দিয়ে যদি চিন্তা করেন তাহলে এসইওটা হচ্ছে তিন প্রকার: হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও হচ্ছে আপনার সর্বজন বিদিত লিগাল একটা জিনিস, যেটা করলে আপনার ওয়েবসাইটকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। এটাই হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, যে এসইওটা করলে। আর গ্রে হ্যাট এসইও যেটা, ওইটার জন্য আপনার ওয়েবসাইটে প্রবলেম হতেও পারে, না হতে পারে। আর ব্ল্যাক হ্যাট এসইও যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার এটা করলে 99% প্রবলেম হওয়ার চান্স আছে। আর অন পেজ এসইও হচ্ছে অন পেজ বা অন সাইট এসইও কে যদি হচ্ছে আমরা দেখি, তাহলে এর মধ্যে হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ আসে, কম্পিটিটর অ্যানালাইসিস আসে, কন্টেন্ট রাইটিং আসে, কন্টেন্ট অপটিমাইজেশন আসে। আর অফ পেজটার মধ্যে আসে মেইনলি ব্যাকলিং, সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস, কম্পিটিটরস ব্যাকলিং অ্যানালাইসিস। আর টেকনিক্যাল এসইওর মধ্যে আছে হচ্ছে ধরেন এইচটিটিপি, স্ট্যাটাস কোড, রোবট ডট টিএক্সটি, সাইট ম্যাপ। আচ্ছা, ঠিক আছে। তো অন পেজ এসইও নিয়ে আমি যদি কিছু কথা বলি, অন পেজ এসইও হচ্ছে, এই অন পেজ এসইও থেকে স্টার্ট করার কনসেপ্টটাই হলো এই যে সার্চ ইঞ্জিনে এসে কোনো কিছু লিখে সার্চ করলে, অথবা যে ওয়েবসাইটের এসইও করতেছেন সেই ওয়েবসাইটটা লিখে সার্চ করলে আপনার অডিয়েন্সের কাছ পর্যন্ত যেন আপনি পৌঁছাতে পারেন, আপনার ওয়েবসাইটটা পৌঁছাতে পারেন। আপনি চাচ্ছেন কোনো স্পেসিফিক নিশ নিয়ে কিছু লিখে ইনপুট দেওয়ার পরে আপনার ওয়েবসাইটটা যেন আপনার অডিয়েন্সের সামনে হাজির হয়। মানুষ মেইনলি গুগলে যা লিখে সার্চ করে সেটাই হচ্ছে কিওয়ার্ড। আর কোন কিওয়ার্ডটা লিখলে ওয়েবসাইটটা হচ্ছে ক্লায়েন্ট কিংবা অডিয়েন্সের সামনে আসবে, সেই জিনিসটার উপর বেস করেই মেইনলি হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা করতে হয়। আপনি যদি চান কোনো ওয়েবসাইটে ট্রাফিক কিংবা অডিয়েন্স আনতে, তাহলে সেটার জন্য আপনাকে সেই কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে, যে কিওয়ার্ডগুলো গুগলে লিখলে তারা কাঙ্ক্ষিত বস্তুটি পায়। এখন এখানে আপনার মতো আরও যারা আছে এসইও এক্সপার্ট, তারাও চাচ্ছে কোনো ওয়েবসাইটকে এমন কিওয়ার্ডের জন্য সামনে নিয়ে আসতে। আর যখন এই ব্যাপারটা চলে আসে, তখনই হচ্ছে ঠিক কম্পিটিটর অ্যানালাইসিসের ব্যাপারটাও আসে। মানে আপনার ওয়েবসাইটের কম্পিটিটর কারা আছে তাদেরকে আপনার খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। আর হচ্ছে আপনি যখন এই কম্পিটিটরদের খুঁজে বের করতে পারবেন, তখন হচ্ছে দেখবেন যে আপনার কম্পিটিটররা কোথায় কোনো ভুল ত্রুটি করেছে কিনা, তাদের কোনো ল্যাকিংস আছে কিনা, সেগুলো আপনি হচ্ছে ফাইন্ড আউট করবেন। করে আপনি হচ্ছে এমনভাবে এসইও করবেন, আর ওইটা আপনার ওয়েবসাইটে অ্যাপ্লাই করবেন, যাতে তাদের যে ভুলটা ছিল সেটা যেন আপনার না হয়। তাহলে হবে যে কম্পিটিটরদের যে উইকনেসটা আছে সেটা আর আপনার থাকতেছে না। গুগল তখন হচ্ছে মানে আপনাকে র্যাঙ্ক দেওয়ার জন্য হচ্ছে প্রিফার করতে পারে। তারপরে হচ্ছে আছে কন্টেন্ট রাইটিং। এই যে নিশ নিয়ে হচ্ছে ওয়েবসাইট, সেই নিশ নিয়ে ওয়েবসাইটে কন্টেন্ট লিখতে হয়। কন্টেন্ট লিখতে হয় প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে।
কোনো একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস আপনি হচ্ছে যেটা নিয়ে ওয়েবসাইট বিল্ড করবেন। আর কনটেন্ট লিখতে হলে অবশ্যই আপনাকে প্রোডাক্ট কিংবা সার্ভিসটা সম্পর্কে জানতে হবে। আর এখানে হচ্ছে কনটেন্ট যখন লিখবেন তখন ২ টা উপায়ে লিখতে পারেন। এক হচ্ছে আপনার কম্পিটিটর কারা আছে তাদের হচ্ছে ওয়েবসাইটে গিয়ে ৮ টা ১০ টা আর্টিকেল পড়ে ওখান থেকে আইডিয়া নিয়ে হচ্ছে লিখতে পারেন। আর হচ্ছে একটা আছে এখন বর্তমানে ২০২৪ সালে এসে বসে আপনি হচ্ছে যদি ২০২৪ সালে এসে বসে আপনি যদি আপনার টেকনোলজি কাজে না লাগাইতে পারেন তাহলে তো আপনি হচ্ছে অনেক পিছিয়ে যাবেন। তো এখানে আরেকটা হচ্ছে আ নিউ টেকনোলজি যেটা হচ্ছে ChatGPT ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সন আছে। তারপরে হচ্ছে আরো অনেক অন্যান্য আ এআই টুল আছে যেগুলা দিয়ে আপনি হচ্ছে কনটেন্ট লিখতে পারেন। তবে ChatGPT হচ্ছে মোর দ্যান ইউজার ফ্রেন্ডলি একটা টুল। তারপরে হচ্ছে আছে হচ্ছে কনটেন্ট অপটিমাইজেশন। আমরা সবসময় কনটেন্টের হচ্ছে ইইএটি বাড়ানোর জন্য কাজ করব, ঠিক আছে? কনটেন্ট অপটিমাইজেশন বলতে মেইনলি আমি এটাই বুঝাইতে চাইতেছি যে আমরা হচ্ছে সবসময় ইইএটি এটা হচ্ছে বাড়ানোর জন্য কাজ করব। তো ইইএটিটা কি? ই মিনস এক্সপেরিয়েন্স, এক্সপার্টাইজ, এতে অথরিটেটিভনেস, আর হচ্ছে টিতে ট্রাস্টওয়ার্থিনেস। এই ক্ষেত্রে ব্যাপারটা যেটা হচ্ছে আপনি যখন আপনার ওয়েবসাইটে কন্টেন্ট লিখবেন তখন হচ্ছে গুগল এইটা বিচার করবে যে আপনি অ্যাজ এ কন্টেন্ট রাইটার যে নিশ কিংবা টপিক নিয়ে আপনি কন্টেন্টটা লিখছেন এইটার উপরে আপনি এক্সপার্টাইজ কিনা। আপনার সাইটটা যদি খুব ভালো কোয়ালিটি মেনটেন করে, আর্টিকেল যদি কোয়ালিটিফুল হয়, কন্টেন্টে যদি প্রফেশনালিজম মেনটেন করা হয়, ওভারঅল সব কিছু যদি ভালো হয় তাহলে গুগল আপনার কন্টেন্ট সার্চ রেজাল্টে শো করবে। ইভেন আপনার নাম মানে এই কন্টেন্টটা কে লিখেছে আপনার নামটাও মানে হচ্ছে সে শো করবে, দেওয়া যাবে। মানে এই আর্টিকেলটা কে লিখছে, অথর কে। আপনি যদি এক্সপার্ট হন এটার উপরে তাহলে হচ্ছে সেখানে আপনার আর্টিকেলে আপনার নামও ইউজ করা যাবে, আপনি কে, আপনার সব ওভারঅল সব কিছু হচ্ছে ওখানে দেওয়া যাবে। এটাই আর কি মানে এটাতে বোঝাবে যে না আপনি অ্যাজ এ কন্টেন্ট রাইটার এই টপিকটা নিয়ে কিংবা এইটাতে আপনি যে কন্টেন্ট লিখছেন আপনি এই ব্যাপারটাতে এক্সপার্ট, আপনার এক্সপার্টাইজ আছে এটাই হচ্ছে। আর এক্সপেরিয়েন্স হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যদি এক্সপার্ট এবং এক্সপেরিয়েন্সড হয় তাহলে হচ্ছে কন্টেন্ট খুবই হাই প্রফেশনালিজম মেনটেন করবে আর হচ্ছে ইনফরমেটিভ হবে। এতে হচ্ছে গুগল হচ্ছে ফার্স্ট পেজে শো করবে, টপ র্যাঙ্কিংয়ে নিয়ে আসবে কন্টেন্টটা। মানে হচ্ছে এই যে যে পার্সনটা যে কন্টেন্ট রাইটারটা এই কন্টেন্টটা লিখছে তার এই টপিকের উপরে এক্সপিরিয়েন্স আছে, এইটা নিয়ে সে জানাশোনা আছে, সে এই টপিকটা নিয়ে খুবই ভালোভাবে হচ্ছে জানে, সে এই টপিকটা নিয়ে অনেক ইনফরমেশন শেয়ার করছে যেগুলো একদম অথেন্টিক জেনুইন সঠিক ইনফরমেশন। তো এই ক্ষেত্রে হচ্ছে গুগল বুঝে যাবে যে না আপনি এটার উপরে এক্সপিরিয়েন্স। সো তখন হচ্ছে আপনাকে টপ র্যাঙ্কিংয়ে নিয়ে আসবে। এটার জন্য হচ্ছে কি করবেন আপনারা যত ধরনের সোশ্যাল মিডিয়া সাইট আছে এবং যে নিশটা আপনারা সিলেক্ট করবেন সেই নিশের নামে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলবেন। বিজনেস অ্যাকাউন্ট খুলবেন হচ্ছে ওয়েবসাইট নামে, যেখানে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট খোলা যায় সেখানে বিজনেস অ্যাকাউন্ট খুলবেন, যেখানে পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যায় সেখানে পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন। এফবি তারপরে ইনস্টাতে অ্যাকাউন্ট খুলবেন, ইউটিউবে একটা চ্যানেল খুলবেন। এইটা হচ্ছে নিশ কিংবা ডোমেনের নামে খুলবেন। আর্টিকেল দেন বা না দেন সবগুলো সোশ্যাল মিডিয়া বা যেখানে যা খোলা যায় আপনাকে খুলবেন। তারপরে হচ্ছে মাঝে মাঝে পোস্ট দিবেন, পোস্ট দিলে মানে নিয়মিত পোস্ট দিলে ভালো, কেননা গুগলের কাছে সব ওয়েবসাইটেরই ডেটা থাকে। ইভেন ইউটিউবও কিন্তু গুগলেরই একটা প্রোডাক্ট, এফবি তারপরে টুইটার সমস্তই কিন্তু এই সমস্ত তথ্য হচ্ছে গুগলের কাছে আছে। তাই যখন সব সোশ্যাল মিডিয়াতে আপনার এক্সিস্টেন্স ক্রিয়েট করে ফেলবেন আপনি তখন গুগল দেখবে যে না এই সাইটটার কোথাও না কোথাও এই অথরের কোথাও না কোথাও কন্ট্রিবিউট আছে।
মানে সে ফেক কিংবা ভুয়া কোনো ব্যক্তি না, কোনো সাইট না। তো এভাবে হচ্ছে আপনাদের নিজের রিচ বাড়াইতে হবে। এরপরে বাড়াইতে হবে হচ্ছে অথরিটেটিভনেস। এটার জন্য মেইন হচ্ছে লাগবে হচ্ছে ব্যাকলিংকের যে বিষয়টা থাকে, যে যে সাইটগুলো টপ র্যাঙ্কিং এ আছে, অনেক পুরাতন সাইট, ৫-৭ বছরের পুরাতন, সেই সাইটগুলো যদি আপনাকে ব্যাকলিংক দেয়, সেই সাইটগুলোতে যদি আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলো ইনক্লুড করা থাকে কোনো আর্টিকেলে বা অন্য কোনো কিছুতে, সেক্ষেত্রে গুগল দেখবে যে একটা পুরাতন সাইট ট্রাস্ট করে আপনার কাছে থেকে মানে আপনার কাছে থেকে একটা আর্টিকেলের একটা লিঙ্ক আপনাকে ব্যাকলিংক হিসেবে দিছে তার ওয়েবসাইট থেকে। তখন কিছু আম, তখন কিন্তু আপনার সাইটের অথরিটেটিভনেসটা কিংবা ট্রাস্ট অর্ডিনেস গুগলের কাছে বাড়বে। এটা জাস্ট একটা মানে ফ্যাক্টর। এখন এখানে কথা আছে, এই ব্যাকলিংকটা নিতে না পারলে যে আপনার সাইট ভিজিটর আসবে না, এমনটা কিন্তু না। আপনার সব কন্টেন্ট বা সব কিছুতে আপনি যদি আগায় যাইতে পারেন, এই ব্যাকলিংকের ব্যাপারটা হচ্ছে তখন রিকভার করা যাবে। তো তো এটা হচ্ছে ইইএটি এর যে ব্যাপারটা, এই ইইএটির ব্যাপারটা এই ২ বছর আগেও মানে এতটা চর্চায় ছিল না, কিন্তু গত ২ বছরে এই ব্যাপারটা নিয়ে মানে খুবই কি বলবো, এখন মানুষ কনসার্ন আর কি। এমন কোনো একটা কি সো হচ্ছে ধরেন এই ব্যাপারটা এই ইইএটি বাড়ানোর একটা উপায় হচ্ছে, ধরেন কন্টেন্ট অপটিমাইজেশনের সময় আপনি যখন একটা টপিক নিয়ে লেখা শুরু করবেন, ওই টপিকটার উপরে ১০টা ১৫টা কন্টেন্ট দিবেন। যেমন ধরেন আপনি যদি ট্রাম্পোলিন নিয়ে লেখেন, ট্রাম্পোলিন মানে হচ্ছে বোঝায় একটা হচ্ছে জাম্পিং কিট খেলার জন্য। এই যে এটা। তো আপনি যদি ট্রাম্পোলিন নিয়ে লেখেন, তাহলে হচ্ছে আপনি হাউ টু ইউজ ট্রাম্পোলিন, এটাই একটা টপিক হতে পারে। আপনি এটার উপরেই ১৫-২০টা ৩০টা আর্টিকেল দিবেন। তারপরে দিতে মানে হতে পারে হচ্ছে হোয়ার টু বাই ট্রাম্পোলিন, এটা একটা টপিক হতে পারে। এটার উপরে আপনি আরো ১০টা ১৫টা দিলেন। তারপরে হচ্ছে ট্রাম্পোলিন ফর বেবিজ, এটা একটা টপিক হতে পারে। তো এভাবে আপনি যখন যে টপিকটা নিয়ে লিখবেন, সেটা সেটার উপরে আপনি ১৫-২০টা কন্টেন্ট একবারে দিবেন, যাতে গুগল বুঝতে পারে যে না, এই যে আপনি যেটার উপরে লিখছেন এটার উপরে আপনার এক্সপার্টাইজ আছে, আপনি এক্সপিরিয়েন্স, আপনি এটা নিয়ে জানেন শুনেন। তো এখন হচ্ছে একটা কথা আছে, আপনি কি সব টপিকই দিবেন কিনা ওয়েবসাইটে? অবশ্যই আপনি সব টপিকই ওয়েবসাইটে দিবেন। তবে যে টপিকটা শুরু করবেন তার উপরে ১৫-২০টা ৩০টা আর্টিকেল মানে দিয়ে নিবেন। তারপরে হচ্ছে অন্য একটা টপিক ধরবেন। এভাবে করে আপনি হচ্ছে ইইএটি ফ্যাক্টরটা বাড়াইতে পারেন। মানে গুগলকে আপনার এই ভাইবটা দিতে হবে যে আপনি এই টপিকের উপরেই এক্সপার্ট, অথবা অন্য কোনো টপিক হলেও সেম। মানে একটার পর একটা ক্রম অনুসারে আপনাকে আগাতে হবে, আর গুগলকে এই ভাইব দিতে হবে আমি এই বিষয়ে এক্সপার্ট, তখন পার্টিকুলার ওই কিওয়ার্ডটার জন্যই কম্পিটিটরকে পিছিয়ে রেখে আপনি র্যাঙ্ক করতে পারেন। আচ্ছা। তো তারপরে হচ্ছে আসে ব্যাকলিংকের যে ব্যাপারটা। ব্যাকলিংক জিনিসটা হলো একটা মানে রেফারেন্স। রেফারেন্স হলো আপনার সম্পর্কে কিছু পজিটিভ কথা, পজিটিভ ভাইব তুলে ধরা, যাতে কোনো বিশেষ ক্ষেত্রে আপনি এক্সট্রা প্রায়োরিটি। ব্যাকলিংক ব্যাপারটাও এরকম। আপনার নতুন একটা ওয়েবসাইট আছে, আর আর আমার একটা পুরানো ওয়েবসাইট আছে। এখন গুগল তো আপনারটা চিনে, আমারটা চিনে না। এখন এইটা হচ্ছে ২ ভাবে চিনাইতে পারেন। এক হচ্ছে সাইট ম্যাপ দিয়ে, আর ২ হচ্ছে ব্যাকলিংক দিয়ে। তো সাইট ম্যাপটা হলো একটা ম্যাপের মতো, যে আমার ওয়েবসাইটে কি কি আছে এটা গুগলকে এট এ গ্ল্যান্স তার সামনে প্রেজেন্ট করা। আর ব্যাকলিংক মানে হলো কোনো পুরাতন ট্রাস্ট অর্দি ওয়েবসাইটের থ্রুতে নতুন কোনো ওয়েবসাইটকে রেফার করে দেওয়া। পুরাতন ওয়েবসাইটের কন্টেন্টের ভিতর নতুন ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়াই মূলত ব্যাকলিংক। আচ্ছা। তো তারপরে হচ্ছে আছে সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস। ইদানিং সময়ে গুগলের ইইএটি ফ্যাক্ট বিল্ড করার জন্য খুব বেশি জনপ্রিয় হচ্ছে আহ, আগে মানে সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস। আগে যে কোনো ব্লগ সাইট, তারপরে হচ্ছে সার্ভে সাইট বলেন, শুধু এসইও অপটিমাইজ করলে হয়ে যেত। কিন্তু এখন গুগল সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজে যে ওয়েবসাইটগুলো ভালো করতেছে, সেই ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে যে ওয়েবসাইটের অথর তার
অথর পেজটা, সোশ্যাল মিডিয়া পেজটা, ইউটিউব চ্যানেলটা বেশ অপটিমাইজ করছে এবং সে তার নিজেকে হাইলাইট করে শো করতেছে। এর মানে কিন্তু আবার এটা না যে ব্লগ সাইট বানাতে নিজেকে শো করতে হবে। একটি ফ্যাক্ট বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিসটা বাড়াইতে হবে এভাবে যে এই ওয়েবসাইটে ২টা ৪টা সোশ্যাল মিডিয়া পেজ থাকবে। এতে করেই আপনার সো আপনার ওয়েবসাইটে হচ্ছে ২-৪টা সোশ্যাল মিডিয়া পেজ থাকবে। এতে করে আপনার ধরেন ট্রাস্ট অডিয়েন্সটা বাড়বে। ইউটিউব চ্যানেল থাকবে, সেটাও নিশ বা ওয়েবসাইটের ট্রাস্ট অডিয়েন্সটা বাড়াবে। সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস অফ পেজ এসইও এর মধ্যে পড়ে। তো তারপরে হচ্ছে আছে কম্পিটিটর ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস। পুরো অফ পেজ এসইও এর মধ্যে এটাই মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং। কারণ অনেক বছর ধরে একটা টপিক কিংবা নিশের উপরে ওয়েবসাইট বানিয়ে অথরিটি গেইন করে থাকে, মানে অথরিটি গেইন করছেন। আর নতুন কেউ এসে ব্যাকলিঙ্ক চাইলে আপনি ব্যাকলিঙ্ক দিবেন? কেন দিবেন? লাভটা কি দিয়ে? হ্যাঁ, লাভ হলো নিজের ডাইভার্সিফিকেশনের মধ্যে যেতে পারতেছে। শুধু নিজেকে নিয়ে না, আরো ১০ জনকে নিয়েও কাজ করছে। তবে এতে গুগলের কাছে যে আপনার পজিটিভ মানে পজিশন চেঞ্জ হবে তা না, তবে শার্প বেনিফিট হবে তখন যখন অন্যকে ব্যাকলিং দিয়ে অন্যের কাছ থেকে সে টাকা নিতে পারবে। তবে এটা তো বিগিনারদের জন্য পসিবল না। সেক্ষেত্রে কেউ আপনার কম্পিটিটর হলে তাহলে আপনাকে দেখতে হবে যে সে কোন জায়গা থেকে ব্যাকলিং নিচ্ছে, অথবা অন্য নতুন ওয়েবসাইট ৫টা ৬টা হলো গুগলে, মানে ৫-৬ বছর হলো গুগলে আছে, সে কোন জায়গা থেকে ব্যাকলিং নিচ্ছে, সেগুলা ফ্রি না পেইড, এই জিনিসগুলা দেখে আপনি হচ্ছে যে জায়গায় ব্যাকলিং চাওয়ার জন্য অ্যাক্সেস করেন, পজিটিভ কিছু হতে পারে তাহলে। এই অপরচুনিটিটা হচ্ছে নিজেকে ক্রিয়েট করে নিতে হবে। সো এই হচ্ছে ছিল আমার আজকের ডিসকাশনটা। ইনশাল্লাহ এরপরে হচ্ছে আমি নেক্সট হয়তো কোনো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।